বিনোদ একজন ব্যবসায়ী ছিলেন যিনি লাল মরিচের ব্যবসা করতেন। আর উনি একটা লোভী লোক ছিলেন আর সব সময় লোভ করার ব্যাপারে ভাবতেন। বিনোদ নিজের ব্যাগে অনেকগুলো লঙ্কা ভরে দেয় আর বাড়ি থেকে লঙ্কা বিক্রি করার জন্য বেরিয়ে পড়েন। প্রথমে ওই রামুর সাথে আমি একবার দেখা করে নেব। অনেকদিন হয়ে গেছে ওর দোকানে আমি যাইনি। বিনোদ রামুর দোকানে পৌঁছায়। কি কেমন আছো রামু দাদা? অনেকদিন হয়েছে আপনার সাথে দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করি। হ্যাঁ, সেই সুযোগে কিছু শুকনো লঙ্কাও বিক্রি হয়ে যাবে। আরে আমি ঠিক আছি, তুমি কোথাও উদা হয়ে গেছিল এতদিন ধরে। যবে থেকে তুমি আসা বন্ধ করেছো না, আমি অন্য কারোর কাছ থেকে শুকনো লঙ্কা কেনা শুরু করে দিয়েছি। আরে এখন তো আমি চলে এসেছি, এখন থেকে তুমি আবার আমার থেকে কিনো। তা বলো ক কেজি লাগবে তোমার? এই মুহূর্তে আমাকে 3 কিলো দিয়ে দাও, পরে যা লাগবে আমি সেরকম তোমাকে বলে দেবো, ঠিক আছে? আরে কি রামু দাদা, মাত্র 3 কেজি লঙ্কা কিনবে তুমি? আরে এত বড় দোকান তোমার, অন্তত পক্ষে 5 কেজি তো নাও। না না না, অত লাগবে না আমার। এই মুহূর্তে বর্ষাকাল তো, বর্ষাকালে আবার স্যাঁতস্যাঁতে হয়ে যায় সবকিছু, লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে, বুঝেছো? বিনোদ রামুর জন্য 3 কেজি লঙ্কা মাপতে শুরু করে আর দেওয়ার আগে ও 1 কিলো লঙ্কা বার করে নেয়। এই নাও দাদা, আপনার 3 কেজি লঙ্কা। রামু দোকানদারকে বুদ্ধ মানার পর বিনোদ অন্য দোকানের কাছে লাল লঙ্কা বিক্রি করার জন্য চলে যায়। লাল লঙ্কা ওলা চলে এসেছে, নিয়ে নাও, সুস্বাদু ঝাল ঝাল লঙ্কা রয়েছে। দাদা, আপনি লাল মরিচ কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি দিদি। আপনি দাম দেখে ভয় পাবেন না, এমন লঙ্কা সারা বাজার ঘুরেও আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার নাম হলো বিনোদ লাল লঙ্কাওয়ালা। আচ্ছা, তাহলে আপনি সেই লাল মরিচওয়ালা বিনোদ। অনেক শুনেছি আপনার মরিচের ব্যাপারে। আচ্ছা, একটা কাজ করুন, আমাকে 2 কিলো দিয়ে দিন। আমার মেয়ের বিয়ে, তাহলে দরকার তো পড়বেই খাবার বানানোর জন্য। এতক্ষণ একটা দামি কথা বলেছেন আপনি, বরং আমি তো বলবো যে আপনি 1-2 কিলো আরো নিয়ে নিন। অনেক ভালো লঙ্কা, এটা পরে কাজে আসবে। না না বিনোদ দাদা, 2 কিলো মরিচ অনেক হবে আমার জন্য। আপনি 2 কেজি দিয়ে দিন। এটা কি দাদা, বিনা মেপে কি করে বুঝতে পারবো যে এখানে 2 কিলো আছে কিনা? আমি আজ থেকে ব্যবসা করছি না দিদি, অনেক বছর ধরে এই ব্যবসায় রয়েছি, বুঝেছেন? ওজনদারিতে জিনিস মাপার পরেও জিনিস কিন্তু মাপে ভুল হতে পারে, কিন্তু আমার হাতের আন্দাজ কখনো ভুল হতে পারে না। ওই মহিলার মনে হলো যে লঙ্কা 2 কিলো থেকে অনেক কম ছিল। ঠিক আছে, আপনি বলছেন যখন, এই মরিচ 2 কিলোই হবে হয়তো। উনি মরিচ নিয়ে সবজিওয়ালার দোকানে চলে যায় আর ওনাকে লঙ্কার মাপতে বলেন। আপনি এই লঙ্কাগুলোকে মেপে বলবেন দাদা। সবজিওয়ালা নিজের দাড়ি পাল্লায় লঙ্কার মাপে। এটা তো দিদি 1 কেজির থেকেও কম দেখছি, আপনি দেখুন না। তার মানে ওই মরিচের ব্যবসায়ী আমাকে বুদ্ধু বানিয়ে দিল। ভগবান করুক ওনার লঙ্কা ওনার ওপরই ভারী পড়ুক, আর উনি নিজের লঙ্কার কারণেই এত চিন্তিত হয়ে যান যে ওনার সমস্ত লোভ শেষ হয়ে যাবে। অন্যদিকে বিনোদ নিজের লোভের চক্করে লোকেদেরকে বুদ্ধু বানিয়ে বেশি লঙ্কা বলে কম লঙ্কা বিক্রি করত, যার কারণে সমস্ত লোকেরা খুব বিরক্ত হচ্ছিল আর সবাই বিনোদকে খুব মন্দ মন্দ বলে যে ও যেন নিজের লঙ্কার কারণেই বিরক্ত হয়ে যায়। আজকে অনেক বেশি লাভ করতে পেরেছি আমি। আরো যদি আমার কাছে লঙ্কা থাকতো তাহলে আরো কয়েকজনকে লঙ্কা বিক্রি করে আরো কয়েকটা পয়সা রোজগার করতে পারতাম। বিনোদ সমস্ত লঙ্কা বিক্রি করে নিজের বাড়ি চলে যায় আর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে নিজের মেয়ের কাছে জল চেয়ে নেয়। মা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো। বিনোদের মেয়ে তার জন্য জল নিয়ে আসে, কিন্তু যেই মাত্র সে জল পান করে সেই জলটা তার অনেক বেশি ঝাল লাগে। আমি তোমাকে ঠান্ডা জল আনতে বলেছিলাম, ঝাল জল আনতে বলিনি, বুঝেছো? বাবা, আমি তো বালতি থেকেই ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, জানি না তার মধ্যে লঙ্কা কোত্থেকে এলো। আরে আমরা লঙ্কার যখন ব্যবসা করি তখন গ্লাসে তো লঙ্কা লেগে থাকতেই পারে। গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়ে আসা উচিত ছিল, আমার মুখটাই জ্বলছে এখন। বিনোদ কিচেনে গিয়ে সেই জলটা ফেলে দেয় আর সেই গ্লাসটাকে পরিষ্কার করে আবার বালতি থেকে জল বার করে।
কিন্তু যেই মাত্র বিনোদ জল খেতে শুরু করে আর জল তার মুখে যাওয়া মাত্রই তার মুখ জ্বলতে শুরু করে। আহ, এসব কি হচ্ছে? আমি তো গ্লাসটা একটু আগেই ভালো করে ধুলাম, তাহলে ঝাল কি করে লাগছে? বিনোদ জল না খেয়েই খুব ঝালের কারণে নিজের রুমে আরাম করার জন্য চলে যায়। ও ওখানে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর তার শরীর জ্বলতে শুরু করে। আরে আমার পিঠে এত জ্বলছে কেন? মনে হচ্ছে বিছানার উপরে লঙ্কা ছিল আর আমি না দেখেই শুয়ে পড়েছিলাম। বিনোদ উঠে পড়ে আর নিজের বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে আর নিজের বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে দেয়। এখন নতুন চাদরও বিছিয়ে দিলাম, এখন তার জ্বলন হওয়া উচিত নয়। যেই মাত্র বিনোদ বিছানায় শুয়ে যায় তার পুরো শরীর জ্বলতে শুরু করে দেয়। ও আবার দাঁড়িয়ে পড়ে আর নিজেকে চুলকোতে শুরু করে। এসব হচ্ছেটা কি? আমার পুরো শরীরটা জ্বলছে কেন? এত লঙ্কা কোথা থেকে আসছে, কোথা থেকে? আরো দেখতে পায় যে তার ছাদ থেকেও লঙ্কা পড়ে যাচ্ছে। এসব হচ্ছেটা কি? আজকে সারাদিন লঙ্কায় ভরে গেল কি করে? এমন মনে হচ্ছে যেন আমার ঘরে কেউ অভিশাপ দিয়েছে। যাই গিয়ে দেখি তো। বিনোদ এই শ্রাপের ব্যাপারে জানার জন্যে একটা মন্দিরে চলে যায় আর পূজারীর কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। পুরুত মশাই, আমার সারা বাড়িতে লঙ্কা ছড়িয়ে পড়েছে, সেখানে শুধু মির্চে, সেখানে শুধু লঙ্কার লঙ্কা চলে আসে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমার উপর এই অভিশাপ কোত্থেকে এলো? বাবা, আমি কোনো অন্তর্যামী তো নই যে তোমার উপরে এই বিপদটা কোত্থেকে এলো। আমার কথাটা মনে রেখো। কিন্তু হ্যাঁ, তুমি নিশ্চয়ই কাউকে না কাউকে ঠকিয়েছো, আমি নিশ্চিত। সেই জন্যই তোমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আমি তো লঙ্কার ব্যবসা করি, আমি আবার কাউকে কিভাবে ঠকাতে যাব আপনি বলুন? আচ্ছা, তুমি কি কখনো কারোর সাথে এমন কিছু করেছো যে ওকে বেশি বলে কম লঙ্কা দিয়েছো? পূজারী বুঝতে পেরে যান যে বিনোদ নিজের কাজেই লোকেদের সাথে ছলকপট করেছে। উনি ওই লোকেদের কাছে ক্ষমা চাইতে বলেন আর যার কারণে লোকেদের নুকসান হয়েছে তারও যেন ভরপাই করে দেয়। বাবা, তুমি নিজেই জানো যে তুমি তোমার লোভের কারণে কার কার ক্ষতি করেছো। যাও গিয়ে নিজের ভুল শুধরে নাও, তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি হবে। বিনোদ পূজারীজির কথা বুঝতে পারে। ও মন্দির থেকে বেরিয়ে যায় আর নিজের বাড়িতে গিয়ে নিজের ব্যাগে লঙ্কা ভরে নেয় আর ওই সমস্ত লোকেদেরকে লঙ্কা দিয়ে দেয় যাদের যাদেরকে সে কিলোর হিসেবে কম লঙ্কা দিয়েছিল। এই নাও রামু দাদা, লঙ্কাগুলো নিয়ে নাও। আমি কয়েকবার তোমার থেকে পুরো টাকাটা নিয়েছি আর তোমাকে কম পয়সা দিয়েছি। বিনোদ রামুকে লঙ্কা দেওয়ার পর সেই মহিলাকে খুঁজতে শুরু করে দেয় যাকে ও 2 কিলোর বজায় 1 কিলো থেকেও কম লঙ্কা দিয়েছিল। ও বাজারের দিকে চলে যায়। তক্ষুনি সে ওই মহিলাটাকে একটা ফলওয়ালার ঠেলার কাছে দেখতে পায়। বিনোদ তাকে আওয়াজ লাগায়। এই যে দিদি, এই যে দিদি, শুনছেন? আমি সেই লঙ্কার ব্যবসাওয়ালা যার কাছ থেকে আপনি আপনার মেয়ের বিয়ের জন্য লঙ্কা নিয়েছিলেন। হ্যাঁ, চিনতে পেরেছি আমি তোমায়। তোমার মতো ধোঁকেবাজ আর লোভী মানুষকে কেউ কি করে ভুলতে পারবে বলো? আমি জানি দিদি যে আমি আপনাকে ঠকিয়েছি, কিন্তু আজকে আমি এখানে আমার ভুলগুলো শুধরাতে এসেছি। এই নাও, এই লঙ্কাগুলো রেখে দাও। সেদিন তোমাকে কম লঙ্কা দিয়েছিলাম তো। বিনোদ সেই মহিলাটিকে সমস্ত লঙ্কা দিয়ে দেয় আর এখন আস্তে আস্তে তার জ্বালা কম হতে শুরু করে। পুরুত মশাই ঠিকই বলেছিলেন যে যদি আমার ভুলগুলো প্রায়শ্চিত্ত করে নিই তাহলে নিজে থেকে এই সমস্যা থেকে বেরোতে পারবো আমি। আর ও এখন থেকে লোভ করা একেবারে ছেড়ে দেয়। তার সাথেই সে নিজের এই কাহিনীটা নিজের মেয়েকেও শুনিয়ে দেয় আর তাকেও লোভ থেকে দূরে থাকতে বলে দেয়। এই কাহিনী হলো প্রয়াগরাজের একটা গ্রামের, যার নাম ছিল নৈনি। নৈনি গ্রাম খুবই সুন্দর আর মিষ্টি ছিল। ওখানে ধীরাজ থাকতো। এমনিতে তো ধীরাজ অনাথ আর গরিব ছিল, কিন্তু সে সবজি বিক্রি করে নিজের ঘর চালাতো। সবজি নিয়ে নাও, সবজি নিয়ে নাও, এসো এসো, সবজি নেবে এসো। এই যে ভাই, টমেটো কত করে কিলো? টমেটো তো 50 টাকা কিলো। এত দামি টমেটো আমি নেবো না, যা, আমি অন্য কোথাও গিয়ে নেবো, যা। দোকান খোলে পুরো 1 দিন হয়ে গেছিল,
কিন্তু ব্যবসা একদম চলছিল না। তখনই একজন মহিলা ওখানে এলো আর বলল, আপনি কি আপনার পুরো দোকানটা আমাকে বিক্রি করবেন? মনে হচ্ছে বেশ বড় লোকের মেয়ে এটা, আমার পুরো দোকানটা কিনতে এসেছে। আগে হ্যাঁ, কেন নয়, 2000 টাকায় এই দোকানটা আপনার পুরোপুরি। এই নাও 2000 টাকা। ওই মহিলা ধীরজকে টাকা দিয়ে চলে গেল। প্রথমে তো ধীরজ খুব খুশি হলো। তারপর ও বুঝতে পারলো যে ওই নোটগুলো নকল 2000-এর নোট ছিল। কি দিনকাল পড়েছে বাপু, কেউ কারোর ভালো করতে চাইছে না দেখি। সামান্য যেটুকু টাকা পাচ্ছিলাম সেটা ওই মহিলাটা লুট করে নিল। কি যে করি, কোথায় যাব? ধীরজ নিজের দোকান লুটে যাওয়ার কারণে চিন্তিত ছিল। তক্ষুনি ওখানে একজন ভিখিরি এলো আর ধীরজকে বলতে শুরু করলো, কিছু খেতে দেবে বাবা? যদি একটা কলা দাও তাতেও আমার পেট ভরে যাবে। দেখ বুড়ো, এমনিতেই আমার দোকানটা লুট করে নিয়ে চলে গেছে একজনা, তাই আমাকে আর বিরক্ত করো না তো। 4 ডজন কলা রেখেছি মাত্র, সেটাও যদি তোকে আমি দিয়ে দিই তাহলে রাত্রিবেলা আমি কি খাবো? আরে আমার খুব জোরে খিদে পেয়েছে, আরে অন্তত পক্ষে আমাকে 2টো কলা দিয়ে দাও। যদি ওকে না দিই তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা চিবিয়ে খাবে। ওকে আমি 2টো কলা দিয়েই দিই। ধীরজ নিজের কাছে রাখা কিছু কলার থেকে 2টো কলা দিয়ে দিল, যেটা খেয়ে ভিখিরি ওখান থেকে চলে গেলেন। খুব জোরে মুষলধার বৃষ্টি শুরু হলো। এত জোরে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। কোথায় যাব, কার কাছে যাব? সারা রাত যদি এখানে দাঁড়াই তাহলে শীতে মরে যাব আমি। তক্ষুনি ভিখিরির নজর পড়ল সামনের দিকে একটা ঘরে, যেটা ধীরজের ছিল। ভিখিরি সাহস করে ধীরজের বাড়িতে পৌঁছায় আর বলে, আমাকে কি একটা রাত্রের জন্য তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে? এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সামান্য একটু উপকার করেছি বলে তুমি আমার বাড়িতে চলে এলে? হ্যাঁ, আরে রাত হয়ে গেছে, খুব জোরে বৃষ্টিও তো হচ্ছে, আর খুব শীত করছে আমার, তার উপর বিদ্যুৎ চমকাচ্ছে। মাত্র একটা রাত্রের জন্য থাকতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো এসো। সেই রাতে ভিখিরি ধীরজের বাড়িতেই থেকে গেল। সকাল হয়ে যায়, বৃষ্টিও কমে যায়। ধীরজের চোখ খোলে, তখনও দেখতে পায় যে ওই ভিখিরি সকাল সকাল নিজের ঝোলা থেকে একটা লঙ্কা বার করে খাচ্ছিল। তুমি এত সকালে উঠে লঙ্কা খাচ্ছ কেন? আপনি উঠে গেছেন? আরে এটা কোনো সাধারণ লঙ্কা নয় বাছা, এটা খেলে আমার সারাদিন খিদে পায় না, বুঝেছো? আরে কি আজে বাজে কথা বলছো, তুমি যাও তো, আর যাও গে নিজের কাজ করো। যাকগে, সকাল হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে। ভিখারি ধীরজের বাড়ি থেকে চলে যায়। ধীরজ সবজি মন্ডি গিয়ে সবজি আবার বিক্রি করার জন্য সবজির দোকানে সবজি সাজিয়ে দিল। এসো এসো, টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে নাও, এসো এসো। সারা দিন কেটে যায়, কিন্তু ধীরজের দোকান থেকে কোনো সবজি বিক্রি হয় না। তখন ধীরজ খুব চিন্তিত হয়ে ওঠে আর দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলই। তক্ষুনি তার চোখ পড়ল কিলার ওপরে, যেখানে ভিখিরি রাত্রিবেলা ঘুমোচ্ছিল। আর তখন ধীরজ বলে, সবচেয়ে আনন্দে মনে হচ্ছে এই লোকটাই রয়েছে, না কোনো চিন্তা আছে আর না কোনো কাজ, সারাদিন শুধু এদিক করে ঘুরে বেড়াও, লোকেদের কাছে টাকা পয়সা নিয়ে নাও, যদি কেউ দেয় তাহলেই ভালো, আর কেউ না কেউ তো দিয়েই দেয়, আর রাত্রেবেলা আরাম করে ঘুমিয়ে যাও। ততক্ষণে ওখানে একটা সাপ চলে আসে আর ওই ভিখিরিকে কেটে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা ধীরজ এই সব কিছু দেখে ফেলে। সাপ সাপ, সাপে কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে। ওরে বাবা গো, ওকে তো সাপটা কামড়ে দিল। ওকে এই মুহূর্তে এক্ষুনি একটা সাপুরের কাছে নিয়ে যেতেই হবে। ধীরজ ভিখিরিকে নিজের সাথে নিয়ে চলে যায় আর তার চিকিৎসা করিয়ে দেয়। সাপুরে ওই সাপের বিষ বার করে দেয়। ঠিক সময় পার ওকে নিয়ে এসেছো তুমি, না হলে ওর প্রাণ সংকটে পড়তো যে। কে হয় আপনারও? কেউ না, দোকানের পাশে বসে খালি ভিক্ষা করে, কে জানে কবে এখান থেকে চলে যাবে। যবে থেকে এসেছে তবে থেকে আমার জীবনে একের পর এক ঝামেলা হয়েই যাচ্ছে। কিছুদিন কেটে যায়, ভিখিরি আগের থেকে একটু ঠিক হয়ে ওঠে আর ধীরজকে বলে, তুমি আমার প্রাণ রক্ষা করেছো, সেজন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই।
আমার এখনো এতটাও খারাপ দিন আসেনি যে আমি একটা ভিখারির কাছ থেকে উপহার নেব। আরে তোমার লাভের জন্য আমি তোমাকে এই কথা বলছি। ভিখিরি কিছু লঙ্কা বার করে ধীরাজকে দিয়ে দেয় আর বলে, এটা কোনো সাধারণ লঙ্কা নয়, বুঝেছো? অনেক সিদ্ধ পুরুষদের সাথে থাকার কারণে এটা আমি পেয়েছি। এটা যদি তুমি তোমার জমিতে পুঁতে দাও তাহলে তোমার ফসল থেকে হীরের লঙ্কা বেরিয়ে আসবে। আরে কি আজেবাজে কথা বলছো? যদি তাই হয় তাহলে তো তুমি নিজেই এগুলো ব্যবহার করতে, তাই না? আমাকে কেন দেবে বলো তো? আমি একজন সজ্জন ব্যক্তিকেই খুঁজছিলাম, যেটা আমি তোমার মধ্যে দেখেছি। এই জাদু লঙ্কাগুলো তোমার কাছেই রেখে দাও তুমি। ভিখিরি ধীরাজকে লঙ্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আর কিছুদিন কেটে যায়। এখন ভিখিরি ওই টিলা বা তার আশেপাশে কোথাও দেখতে পাওয়া যেত না। ধীরাজ ওই লঙ্কাগুলোকে দেখে ভাবে, আমি বরং একবার এই লঙ্কাগুলোকে দিয়ে পুঁতে দেখি না, যদি ওই ভিখারির কথা সত্যি হয় তাহলে। ধীরাজ ওই লঙ্কাগুলো নিয়ে নিজের বাড়ির উঠোনে কিছু জায়গায় পুঁতে দেয়। দেখতে দেখতেই কিছুদিন কেটে যায়। ওই লঙ্কার ফসল থেকে আলো আসতে শুরু হয়। ধীরাজ ওগুলো দেখে ওখানে যায়। এই আলো থেকে আসছে, দেখি খুলে দেখি তো একবার। মনে হচ্ছে লঙ্কাগুলো থেকে গাছ হয়েছে। ধীরাজ যেই মাত্র ওই লঙ্কাগুলোকে ভাঙে, ওখানে ও হীরের লঙ্কা দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ড খুশি হয়। ওই ভিখারির কথা দেখছি সত্যি, এগুলো তো হীরের লঙ্কা। পুরো ফসল হীরের হয়ে গেছে, দারুণ লাগছে আমার। হায় ঈশ্বর, কোটি কোটি প্রণাম তোমাকে। ধীরাজ ওই হীরের লঙ্কার সাহায্যে অনেক বড় লোক হয়ে ওঠে। নতুন ঘর, ব্যবসা সবকিছু নতুন হয়ে যায়। এখন ওর কাছে চাকর বাকর সবকিছু আছে। আজকে ওই ভিখারির সাহায্যেই আমার কাছে এত কিছু রয়েছে, কিন্তু সেই লোকটা কোথায় সেটা আমি জানি না। ওই পাহাড়টার কাছে একবার গিয়ে দেখি, ওখানে যদি ওকে আমি পেয়ে যাই ভালো হবে। মালিক, আপনি যদি বলেন তাহলে আপনার সাথে আমিও যাই। তুমি আমার সাথে গিয়ে কি করবে? হ্যাঁ, কিন্তু যখন এত জেদ করে বলছো তাহলে চলো। ধীরাজ আর তার চাকর সেই টিলার কাছেই যায় আর ওখানে গিয়ে দেখেন যে ভিখিরি ওখানেই ঘুমিয়ে আছে। ধীরাজ ওকে তুলে দেয় আর ওকে বলে, তুমি এখানে ঘুমোচ্ছ? আমি তোমাকে কত জায়গায় যে খুঁজেছি। আমি জানতাম যে তুমি আমার কাছে অবশ্যই আসবে। আমি একটা অনাথ বাচ্চা ছিলাম, যার কোনো ঠিকানা ছিল না। সবাই খালি আমাকে ঠকাতো আমি ছেলে মানুষ ছিলাম বলে। আমি আপনার প্রাণ বাঁচিয়েছি বলে তার বদলে আপনি আমার জীবনটা পাল্টে দিয়েছেন। তাই আমি চাই যে আপনি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকবেন। চলুন। আমি অবশ্যই যাব। আমার জীবনেও তো কেউ নেই, তাই না? আমার একটা ছেলে ছিল, সে একদম তোমার মতনই ছিল, জানো তো। সেই জন্য আমি তোমার কাছেই সাহায্য চাইতে যেতাম। ধীরাজ ওই ভিখিরিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। হীরের লঙ্কার সাহায্যে ধীরাজ অনেকগুলো ব্যবসা খুলে দেয় আর হাসি খুশি সুখী জীবন যাপন করতে শুরু করে।